মিমি চক্রবর্তীর পর এবার অঙ্কুশ হাজরা। বেটিং অ্যাপ মামলায় ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দিল্লির ইডির দপ্তরে অভিনেতা অঙ্কুশ হাজরাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল 11:30টায় ইডির দপ্তরে পৌঁছন অঙ্কুশ হাজরা আর বেরোন রাত 8টায়। কিভাবে এসেছিল বেটিং অ্যাপের প্রচারের টাকা? বেটিং অ্যাপের হয়ে প্রচারের জন্য কি ধরনের চুক্তি করা হয়েছিল? কারা যোগাযোগ করেছিল? নগদে কি টাকা নিয়েছিলেন? অঙ্কুশের অ্যাকাউন্ট থেকে কি টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল? একাধিক বিষয়ে অভিনেতাকে কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আসছে পরের খবরে। বেটিং অ্যাপ মামলায় এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে অভিনেতা অঙ্কুশ হাজরা। প্রায় 9 ঘন্টা ধরে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলেন ইডির অফিসাররা। আর এদিন তলব করা হলেও আসেননি অভিনেত্রী উর্বশী রাউতেলা। এছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। 22শে সেপ্টেম্বর রবিন উথাপ্পা এবং 23 তারিখে তলব করা হয়েছে যুবরাজ সিংকে। 24শে অভিনেতা সোনু সুদকে ডেকেছে ইডি। মিমি চক্রবর্তীর পর অঙ্কুশ হাজরা। বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় পরপর দুদিনে ইডির জিজ্ঞাসাবাদের মুখে টালিগঞ্জের দুই চেনা মুখ। সোমবার মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি অফিসাররা। মঙ্গলবার অঙ্কুশ হাজরাকেও প্রায় 9 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালালো এই কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, এই মামলাতেই তাদের নজরে রয়েছে যুবরাজ সিং, রবিন উথাপ্পার মতো খেলোয়াড় এবং সোনু সুদের মতো অভিনেতা। সোমবার বেটিং অ্যাপ কাণ্ডে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হন অভিনেতা অঙ্কুশ হাজরা। সকাল 11টা নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে পৌঁছন অভিনেতা। অঙ্কুশ কিছু বলবে? অঙ্কুশ সূত্রের খবর, সকাল 11টার পর অঙ্কুশকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা। রাত 8টা নাগাদ ইডি দপ্তর থেকে বেরোন তিনি। ইডি সূত্রে দাবি, বেআইনি এই বেটিং অ্যাপের মাধ্যমে টাকা নয়ছয় হয়েছে এবং বিদেশে গেছে। সেই লেনদেনের গতিপথই খুঁজে বের করতে চাইছে ইডি। এই বেটিং অ্যাপের হয়ে একসঙ্গে প্রচার করেছেন অঙ্কুশ হাজরা এবং মিমি চক্রবর্তী। ইডি সূত্রে দাবি, অঙ্কুশ হাজরার কাছে জানতে চাওয়া হয়, বেটিং বেআইনি জেনেও কেন এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি, তার সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছিল, সেই চুক্তিপত্র এদিন আনতে বলা হয়েছিল অভিনেতাকে। ইডি সূত্রে দাবি, অঙ্কুশের কাছ থেকে জানতে চাওয়া হয় কারা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, চুক্তি অনুযায়ী টাকা কোন অ্যাকাউন্ট থেকে তার কোন অ্যাকাউন্টে এসেছিল, অঙ্কুশ কি নগদে কোনো টাকা নিয়েছিলেন, টাকা ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা কি তিনি পেয়েছিলেন, অঙ্কুশের অ্যাকাউন্ট থেকে কি টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল। It's not an interrogation. Basically, that's their routine way of conducting investigation. They keep you waiting for some time, from morning to evening. That is fine. Nothing illegal. These are routine investigations by ED. They are asking everybody, even the sports person, all these Bollywood guys. They are asking everybody. এই বেটিং অ্যাপ মামলার তদন্তেই মঙ্গলবার বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলাকে তলব করা হয়, তবে তিনি আসেননি। উর্বশী রাউতেলাকে আজকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আজকে আসেননি এবং ইডি সূত্র থেকে জানানো হচ্ছে কি তিনি এটা জানানোনি কি তিনি কেন আজকে আসেননি বা অন্য কোনো ডেট তার চাই কিনা সেটাও তিনি বলেননি। সেক্ষেত্রে নেক্সট স্টেপসগুলো যেটা রয়েছে ইডির তরফ থেকে রাউতেলার বিরুদ্ধে নেওয়া হবে। উর্বশী রাউতেলা তো তৃণমূল করে না বা কংগ্রেসও করে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তাহলে তাদের নাম আসছে কেন? আপনি যদি বেটিং অ্যাপের সাথে যুক্ত হন, স্বাভাবিকভাবে আপনার নাম আসবে। এবং আমরা বুঝতে পারি যে এই রাজ্যের অর্থনীতির অবস্থা যে ভঙ্গুর, অর্থনীতি নেই। আগে 100টা সিনেমা তৈরি হতো টলিউডে, এখন সেটা 40-এ নেমে গেছে গোটা বছরে। তো কোথায় যাবে এরা? নানা রকম অসামাজিক কার্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সুকান্তবাবু মন্ত্রী মানুষ, 2-1টা ডিগ্রিও আছে শুনেছি, ওনার তো জানা উচিত বেটিং অ্যাপ এটা জবে থেকে নিষিদ্ধ হয়েছে তার আগে এই বেটিং অ্যাপ চলবে কি চলবে না এবং কেন্দ্রীয় সরকার কেন চালাতে দিচ্ছে, মানুষ ঠকানোর খেলা কেন চালাতে দিচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, সেটাই তো বড় প্রশ্ন ছিল মোদী সরকারের বিরুদ্ধে। তারা বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে নিজেদের পাবলিসিটি করত এবং যেখানটাতে মিমি বা অন্য কারুর কথা হচ্ছে সেখানে দেখবেন সাউথ ইন্ডিয়ান, বম্বের বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা আছে। এইটুকুনি জানেন না উনি? বেটিং অ্যাপ কাণ্ডে ইডির স্ক্যানারে বলিউডের অভিনেতা ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও। এর আগে একই মামলায় 4 সেপ্টেম্বর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধবনকে এবং গত 13ই আগস্ট আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এবার তলব করা হলো আরও 2 প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে।
22শে সেপ্টেম্বর রবিন উথাপ্পা এবং 23শে সেপ্টেম্বর যুবরাজ সিংকে তলব করেছে ইডি। অন্যদিকে অভিনয় জগৎ থেকে মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, উর্বশী রাউতেলার পর 24শে সেপ্টেম্বর অভিনেতা সোনু সুদকে তলব করা হয়েছে। ইডি সূত্রে দাবি, এরা প্রত্যেকেই কোনো না কোনো সময় বেআইনি বেটিং অ্যাপকে প্রমোট করেছেন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থেকেছেন। বিজেন্দ্র সিংহ, মুন্না অগ্রওয়াল, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এসএসকেএমে নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 11 তলা এই ভবনের নাম রাখা হয়েছে অনন্য। 131 জনের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো রয়েছে এখানে। রয়েছে 102টি সিঙ্গেল কেবিন, 8টি ভিভিআইপি স্যুট এবং এইচডিইউ, আইটিইউ মিলে 21 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। দৈনিক ভাড়া 5 থেকে 15,000 টাকার মধ্যে। তৈরি করা হয়েছে 3টি ওপিডিও। মোট খরচ হয়েছে 67 কোটি টাকা। সত্যি অনন্য। নতুন 11 তলা ঝকঝকে বিল্ডিং, ঝা চকচকে কেবিন, সঙ্গে ওপিডি। নামী বেসরকারি হাসপাতালের অত্যাধুনিক কর্পোরেট ধাঁচের পরিষেবা এবার মিলবে এসএসকেএমেই। মঙ্গলবার নতুন উডবার্ন 2 ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম রাখা হয়েছে অনন্য। রাজ্যের সরকারি হাসপাতালে পয়সা দিয়ে চিকিৎসা পরিষেবা, এই মডেল প্রথম চালু হয়েছিল এসএসকেএম এর উডবার্ন ব্লকে। এবার সেই মডেলকে আরও বৃহৎ আঙ্গিকে আনার জন্যই উডবার্ন 2 এই প্রকল্প এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে। এটা হচ্ছে উডবার্নেরই দ্বিতীয় সংস্করণ, আরও ভালো করে করা হয়েছে। এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরে সমস্ত সুবিধে পাওয়া যাবে। 11 তলা বিল্ডিংয়ে অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করতে মোট খরচ হয়েছে 67 কোটি টাকা। এখানে মোট 131 জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো থাকছে, যার মধ্যে 102টি সিঙ্গেল কেবিন, 8টি ভিভিআইপি স্যুট, এইচডিইউ, আইটিইউ মিলে আরও 21টি বেড মিলিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে। এক ছাতার তলাতেই থাকছে প্যাথোলজি ল্যাব, এক্স-রে, ইউএসজি, রেডিওলজি সহ বিভিন্ন সুবিধা। তবে সিটি স্ক্যান ও এমআরআই এর সুবিধা পাওয়া যাবে নতুন বিল্ডিংয়ের উল্টো দিকে মূল উডবার্ন ব্লকের একতলায়। অনেকেই নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার খরচ বহন করতে পারেন না। তবে উডবার্ন 2-এ চিকিৎসার খরচ রয়েছে সাধ্যের মধ্যেই। সিঙ্গেল কেবিনের ভাড়া প্রতিদিন 5,000 টাকা। সিঙ্গেল স্যুটে কোনো রোগী থাকলে প্রতিদিন গুনতে হবে 8,000 টাকা করে। এইচডিইউ 12,000 এবং আইটিইউ এর ক্ষেত্রে প্রতিদিন বেড ভাড়া রাখা হয়েছে 15,000 টাকা। এর মধ্যেই ধরা থাকবে চিকিৎসকের ফি। তবে অস্ত্রোপচার হলে আলাদা ওটি চার্জ এবং অ্যাটেন্ডেন্ট চার্জ লাগবে। দিতে হবে বাইরে থেকে কেনা ওষুধের দামও। আপনারা খুব লার্জলি কাজটা করছেন। বিক্স আপনাদের যে রেকগনাইজ করেছেন, আগামী দিন হয়তো আরও বেশি রেকগনিশন পাবেন। স্বাস্থ্য দপ্তর থেকে 10 লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি, জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড। শুধু ইনডোর নয়, এখানে থাকবে ওপিডিও। সেই মতো তৈরি করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। ওপিডি 1, ওপিডি 2 অ্যান্ড ওপিডি 3 এই তিনটে। এই ওপিডিতে সন্ধ্যেবেলায় চিকিৎসকরা বসবেন এবং সেই ওপিডির ভেতর কিরকম দেখতে, একদম কর্পোরেট ধাঁচের ওপিডি আমাদের দেখতে পাচ্ছি। এখানে চিকিৎসকরা বসবেন, রোগী এলে রোগীকে সাহায্য করার জন্য, পরীক্ষা করার জন্য তার যে বেড সেইটা থাকবে। সূত্রে খবর, এসএসকেএম এর বহির্বিভাগ, জরুরি বিভাগে আসা রোগীরা নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলে এই উডবার্ন 2 ব্লকে ভর্তি হতে পারবেন। আবার এসএসকেএম এ ভর্তি থাকা রোগীরা পরবর্তী সময়ে চাইলে নতুন এই ব্লকে স্থানান্তরিত হতে পারবেন। তবে কার্ডিওলজি, সিটিভিএস, স্নায়ু শল্য বিভাগের রোগীরা প্রাইভেট কেবিনে ভর্তি হতে পারলেও সেখানে ওই সংক্রান্ত অস্ত্রোপচারের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে এসএসকেএম এর সব সংশ্লিষ্ট বিভাগের অপারেশন থিয়েটার নির্দিষ্ট ফি দিয়ে ব্যবহার করা যাবে। এদিন উডবার্ন 2 এর উদ্বোধনে রাজ্যে 2টি ক্যান্সার হাসপাতাল তৈরির কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি, তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম। বিল্ডিংটা প্রায় হয়েও গেছে। এটা টাটা ক্যান্সার মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হয়েছে। দুটো করছি আমরা, একটা এসএসকেএমকে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে। পূর্ব ভারতের মধ্যে এখানেই প্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।